বামপন্থীদের কে চাইনি, আমি এদের পরিবর্তনের পক্ষে আমি পথ হেঁটেছিলাম একটা সময়। তবু আমি বলব যে আমি ভুল করেছিলাম। কি আবোল তাবোল বই লেখেন মুখ্যমন্ত্রী, কবিতা লেখেন এবং সেইগুলোর সেগুলো স্কুলের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে এই বছর। হ্যাঁ, কি আমার হৃদয়ের গাধা তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে নারকোল দড়ি দিয়ে বাঁধা। এটি একটা কবিতার লাইন। সাহিত্য ক্ষেত্রে তার সামগ্রিক অবদানের জন্য তিনি নাকি পুরস্কৃত হচ্ছেন। মানে কি? কি অবদান? আমরা জানতাম যে এই রাজ্যে শিল্পীদের কণ্ঠ বারবার রোধ করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন গায়ক পল্লব কীর্তনিয়া। দাদা, আমরা এর আগে নানান রকম ঘটনা দেখেছি তৃণমূল সরকারের আমলে। আজকে আমরা বসে আছি 25শে ডিসেম্বর। ফলত আপনার শো ছিল, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং বাকি কথায় আরও আসছি। আপনাকে কি বলা হলো? আমার আজকে বর্ধমানের ভাতারে একটা অনুষ্ঠান ছিল বইমেলায়। সমস্ত কিছু ঠিকঠাক। হঠাৎ করে এই দিন তিন চার আগে বোধহয় হবে, আমাকে আচমকা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ জানানো হলো যে অনিবার্য কারণবশত আমরা আপনার অনুষ্ঠানটা বাতিল করতে বাধ্য হচ্ছি, এরকম একটা এই ধরনের একটা ইয়ে এলো। তো আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে কী ব্যাপারটা কী হয়েছে। তো ওরা যেটা বললেন যে একটা প্রশাসনিক বা শাসক দলের দিক থেকে একটা চাপ আসছে, এরকম একটা কিছু। সেটা খুব মানে আনঅফিসিয়ালি ওরা বলছেন, মানে ওইভাবে তার বলতে পারেন না। সেটাই কারণ আর কি, আমি যা বুঝলাম। কারণ আমি এটাতে খুব আশ্চর্য নই, কারণ আমি এখন ওরা বলছেন যে ওদের নাকি আর্থিক কিছু সমস্যা হয়েছে বলে, আদৌ সেরকম নয়। সমস্ত কিছু তাদের সঙ্গে যা কথাবার্তা চুক্তি সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল এবং সবথেকে বড় কথা তারপরে ওরা পোস্টার তৈরি করে সেটা নিয়ে প্রচার শুরু করে দিয়েছিলেন আর কি। তো হঠাৎ করে তাদের কি হলো আমি জানি না। তো আমি প্রথম যখন অনুষ্ঠানটা আমার কাছে আসে তখন আমি ওদেরকে বলেছিলাম যে দেখুন, আপনারা আমার অনুষ্ঠান করতে চাইছেন, তা এটা কিন্তু আমাকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। আপনি এর আগেও সমস্যার সম্মুখীন হয়েছেন? অসংখ্যবার, অজস্রবার। গত 10 বছরে আমি প্রথমে প্রশ্ন করো না বলে একটি গান, কত বছর আগে, 10-11 বছর হবেই আর কি গানটা। তো আমি প্রথমে পরিবর্তনপন্থী ছিলাম আর কি, পরিবর্তনের পক্ষে ছিলাম এবং আমি যাতে এই এখনকার যে শাসক দল তারা ক্ষমতায় আসেন তার জন্যে আমি পশ্চিমবঙ্গের প্রচুর জায়গাতে সে সময় আমরা ঘুরে ঘুরে গান গেয়েছি, প্রচার করেছি এবং আমি সিঙ্গুর-নন্দীগ্রাম মুভমেন্টের খুব সামনের সারিতে চলে এসেছিলাম আর কি, এবং চেয়েছিলাম যে একটা পরিবর্তন আসুক। এবং আমি শুধু নই, মানে বাংলার অনেকেই তো চেয়েছিলেন এবং জনগণও নিশ্চয়ই চেয়েছিলেন, নাহলে আর পরিবর্তনটা হলো কেন। যাই হোক, তো সেই সময় আমি পরিবর্তনের পক্ষে ছিলাম এবং তারপরে তো যার ফলে আমার পরিবর্তনের পরে আমি শাসক দলের খানিকটা কাছাকাছি চলে আসি, এদের সঙ্গে আমার পরিচয় হয়। তার আগে আমি শাসক দলের এদের কারোর সঙ্গে আমার পরিচয় ছিল না, ঘনিষ্ঠতাও ছিল না বা কিছুই ছিল না। তো সেই সুবাদে তখন আমার অনুষ্ঠান মানে স্মুথ হয় আর কি। কিন্তু তারপরে আমি দেখলাম যে এরা প্রবল দুর্নীতিগুলো সব সামনে আসতে শুরু করলো, নানা রকম ইত্যাদি। তো সেই সময় আমি সেইগুলো নিয়ে আমি দেখলাম যে না, আমি একজন শিল্পী হিসেবে এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত। কারণ আমি যখন পরিবর্তনের কথা বলেছি তখন আমার একটা দায়িত্ব থাকে জনগণকে, মানে যারা আমার কথাতে, ধরুন আমি তো প্রচুর প্রচার করেছি, যদি 5টা লোকও যদি আমার কথাতে তারা মানে মত পরিবর্তন করে থাকেন, তাহলে আমার একটা দায়িত্ব থাকে, যখন এরা এসে যখন দুর্নীতি করছেন সেই দুর্নীতির এগেনস্টে কথা বলাটা আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। প্রথমত শিল্পী হিসেবে তো পড়েই, দ্বিতীয়ত আমি যখন এই পরিবর্তনের কথা বলেছি তখন আমার দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে যায়। আমার তাই অন্তত মনে হয়েছে যে যদি নিজের বিবেকের কাছে সৎ থাকতে হয় তাহলে এটা করা উচিত, এবং আমি তাই করেছি। আপনি প্রশ্ন করো না গানটা দেখুন, প্রশ্ন করো না তাহলেই তুমি মাওবাদী সন্ত্রাসী, 7 বছরের জেল হবে আর 3 দিনের ফাঁসি, গানটা যদি তুমি দেখো সেই সময়, তাহলে দেখতে পাবে যে আমি সেই সময় যা যা দুর্নীতির ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু আমি গানের মধ্যে দিয়ে বলার চেষ্টা করেছি, এবং সেই গানটা সেই সময় প্রচণ্ড ভাইরাল হয় আর কি সমস্ত মানে সোশ্যাল মিডিয়াতে, এবং আমি শাসকের রোষে পড়ি। এবং তারপর তখন যত অনুষ্ঠান সেই মুহূর্তে আমার ছিল সমস্ত বাতিল হয়ে যায়, সব কটা একেবারে একধার্সে বাতিল হয় সেই সময়। এবং তারপরে যত অনুষ্ঠান আমার আসতে থাকে সেগুলো ওই কথা হয় এবং সব কিছু ইয়ে হয়।
তারপরে না দাদা আমরা করাতে পারছি না জানেন তো। হ্যাঁ, মানে এরকম এই অনুষ্ঠানটাতেও একেবারে মানে সমস্ত কিছু নির্ধারিত হওয়ার পরে আর কখনো অজস্র অনুষ্ঠান এরকম হতে থাকে যে একটা প্রাথমিক কথা হচ্ছে, তারপরে তারা পিছিয়ে যাচ্ছেন। চাপ আসছে বারবার এবং অনেকে সেটা পরিষ্কার আমাকে বলতেনও যে, "দেখুন দাদা আপনি তো যা গান করেছেন এটা তো আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে আরকি।" ইভেন তখন আমি যে অনুষ্ঠানগুলো সেই সময় পেতামও, অনেকগুলো অনুষ্ঠান তখন করেওছি তারপরে মানে অনেকগুলো বছর, সেদিন বললাম যে কত ১০-১১ বছর। তখন আমাকে পরিষ্কার বলে দেওয়া হলো, "আপনি প্লিজ এমন কিছু বলবেন না যাতে করে আমাদের বিপদে পড়তে হয়।" এরকম অসংখ্য অনুষ্ঠান হয়েছে। আর অসংখ্য অনুষ্ঠান তো বাতিল হয়েছে। ফলে আমি খুব এইটার সঙ্গে পরিচিত যে এই ধরনের ঘটনা অতীতের অনেক। ফলে এরা যখন আমাকে অনুষ্ঠানের কথা বলেন তখন আমি বলেছিলাম যে, "আপনারা কিন্তু একটু ভেবে দেখবেন যে আমি এটা বলেই দিই যে আপনারা শেষ পর্যন্ত" কারণ শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হলে তখন মুশকিলে পড়তে হয়। কারণ একটা তো তার গাড়ি, সাউন্ড, লাইট, আমার সমস্ত দলবল ইত্যাদি তো একটা ব্যাপার থাকে সেই সমস্ত। ফলে শেষ মুহূর্তে একটা প্রোগ্রাম বাতিল হলে আমার কিন্তু তখন সমস্যাটা বেড়ে যায়। এবং আপনি তো বাম আমলেও গান করেছেন, পরিবর্তন চেয়েছেন। বাম আমলের মানে যখন গান করতেন তখন শিল্পীদের অবস্থা কিরকম ছিল বা শাসক দলের হস্তক্ষেপ কেমন ছিল সেই আমলে? দেখুন বাম আমলেও আমি ভুক্তভোগী হয়েছি। অবশ্যই ভুক্তভোগী হয়েছি। আমি প্রচুর অনুষ্ঠান হয়েছে যেখানে বাম আমলেও আমাকে হেনস্থা হতে হয়েছে। মানে দেখুন আমি উম চিরকালই যা গান গেয়েছি সেটা শাসককে বিদ্ধ করেছে। সেটা বাম আমলেও করেছে, এই আমলেও করছে। যদি আগামী দিন অন্য কোনো শক্তি আসে তারাও হয়তো বিদ্ধ হবেন। কারণ আমি মনে করি যে শিল্পী যখন কোনো শাসকের কাছে আত্মসমর্পণ করেন তখন তিনি আর শিল্পী থাকেন না। এটা আমার বিশ্বাস। এবং দেখুন আমি একটা সম্পূর্ণ অন্য প্রফেশনের জগৎ থেকে গান গাইতে এসেছিলাম। আমি যখন ডাক্তারি পাশ করি আমার সামনে একটা প্রশস্ত রাস্তা খুলে গিয়েছিল। আমি ৮৬ সালে ডাক্তারি পাশ করেছি। আমার সামনে একটা প্রশস্ত রাস্তা খোলা ছিল সেটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার। আমি তা করিনি, তার কারণ আমি কিছু বলতে চেয়েছি। শিল্পী হিসেবে শুধুমাত্র গান করে স্বাচ্ছাদন নয়, আমি কিছু বলতে চাই বলেই এসেছি আর কি। তো সেই চাওয়াটা যখন আমি তো বলবই সে কথা। বাম আমলেও আমি বলেছি, তাদের বিরুদ্ধে বলেছি এবং এই পরিবর্তন ওই বললাম যে এই পরিবর্তনের পক্ষে ছিলাম। তবে বাম আমলে একটা ব্যাপার ছিল যে মোটামুটি একটা লো লেভেলে আমি একটা অনুষ্ঠান কিন্তু চিরকাল করে এসেছি। মানে এখন যেরকম একেবারে নিশ্ছিদ্র অনুষ্ঠান এরা বন্ধ করে দেওয়ার মানে রুটি-রুজিতে একেবারে সম্পূর্ণ ইয়ে করার চেষ্টা করেছে। সেইটা অতটা ছিল না। একদম শেষের দিকে সেটা হয়েছিল। মানে সিঙ্গুর নন্দীগ্রাম মুভমেন্ট যখন একবারে পিক ফর্মে পৌঁছয় এবং আমি যখন সেই সময় সামনের সারিতে চলে আসি তখন আমার সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। এরকম আমারও ঘটেছে। এবং অসংখ্য হুমকি, অনুষ্ঠানে হেনস্থা হওয়া বাম আমলেও কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এই আমলেও সেটা তো আরও নগ্নভাবে প্রকটভাবে হচ্ছে এবং সেটা একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে। তবে ওই যে বললাম যে বাম আমলে কিন্তু আমি তো ধরুন আমি গান গাইছি ৯৩-র শেষ থেকে আমি প্রফেশনালি গান গাইছি। কিন্তু বাম আমলে যদি আমি সম্পূর্ণভাবে ব্রাত্য হয়ে থাকতাম তাহলে আমি তো এতদিন গান গাইতে পারতাম না। এটাও ঘটনা। কারণ আমি কিন্তু মানে সমালোচক মানে প্রথম থেকেই সমালোচক। এবং দাদা গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে যে ঘটনাটা ঘটলো আপনি একটা দীর্ঘ পোস্ট করেছেন ফেসবুকে। ফলত গান গাইতে গেলে দর্শকদের মনের মতো মাঝে মাঝে আমাদের গাইতে হয়, কিন্তু যে ব্যবহার এলো, দর্শকদের এই যে ব্যবহারের পরিবর্তন কি দিন দিন বদল হচ্ছে নাকি পুরোটাই একটা রাজনৈতিক প্রভাব? আমি তো ওই মুহূর্তে ওখানে ছিলাম না, ঠিক এক্স্যাক্টলি কী হয়েছে, ভদ্রলোক কীভাবে তেড়ে এসছেন না মারতে এসছেন না কী করছেন আমি জানি না। মানে এক একটা রকম এক এক রকম ভার্সন শুনছি। লগ্নজিদার ইয়েতে যেটা মনে হলো যে উনি খুব তীব্রভাবে একটা মানে ইয়ে করেছেন আর কি, ওকে গা বলে হ্যাঁ কর ইত্যাদি বলেছে। ফলে দেখো এইরকম পরিস্থিতির মুখোমুখি এটাতে যেরকম এই সেকুলার শব্দটা ব্যবহার করার ফলে এটার মধ্যে একটা ধর্মীয় ব্যাপার চলে এসছে বলে এই ব্যাপারটা নিয়ে খুব হইচই হচ্ছে এবং অবশ্যই সেটা খুবই নিন্দার। এবং এখন আমাদের সমস্ত কিছুই তো ধর্মীয় মানে আমাদের রাজনীতি টোটালটাই আর কি একটা ধর্মীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে আর কি। ধর্ম নিয়ন্ত্রণ করছে যেন আমাদের সমগ্র রাজনীতিটাকে আর কি, দেশের রাজনীতিটাকে একটা ধর্ম
বাকি সমস্ত আমাদের রুটি রুজি অমুক তমুক যা যা ব্যাপারগুলো ছিল এতকাল সব কিছু চলে গিয়ে শুধু ধর্ম ব্যাপারটা, ফলে এই সেকুলার শব্দটা আসাতে সেটা আরও বেশি মানে ইয়ে হচ্ছে আর কি। কিন্তু শাসকের খারাপ ব্যবহার বা শাসক দলের বিপক্ষে গেলে তার জন্য যে হেনস্থা, সেটাই এর আগে প্রচুর ঘটেছে, এটা কিছুই নয়। মানে আমি নিজে যা ফেস করেছি এই রবীন্দ্র সদনে, আমি তো সেটা ফেসবুকে লিখেওছি, রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, কলকাতার হলে, মানে সেটা কি বাম আমলে? বাম আমলে এই আমলেও, আচ্ছা দুটো আমলেই। আচ্ছা। মানে এই আমলে তো এই কয়েক বছরে গান মেলার অনুষ্ঠানে, নন্দনে। হ্যাঁ রবীন্দ্র সদনে, হ্যাঁ রবীন্দ্র সদন। হ্যাঁ অনেকেই সেটা সাক্ষী। এবং সেটা মানে ছাপার অযোগ্য ভাষায় আমাকে গালাগালি করা হয়েছে। গিরিশ মঞ্চে সেটাও একটা রকম গান মেলার অনুষ্ঠান ছিল, সে তো সেটা আমি এত খারাপ ভাষা এবং সে মানে মেরে ফেলবো ইত্যাদি করে পিটিয়ে করবো, তো নানা রকম ভাষা, মানে সেই সব এইসব হয়েছে অতীতে। ফলে আরও কত কত মানে আমি যা ফেস করেছি সে অকল্পনীয় আর কি। মানে সেটা বাম আমলেও ফেস করেছি, এই আমলে তো যখন থেকে হলো তার ফেস তো করেইছি কিছু। সেগুলো এখন গ্রামে গঞ্জে নানা রকম জায়গায় শিল্পীদেরকে আমার থেকে আরও হয়তো অনেক বেশি, মানে সেগুলো হয়তো কারো গান ভাল লাগছে না বলে, এই তুই নেমে যা, হ্যাঁ এইসব তো মানে তুই তোকারি, এসব তো শুনতে হয়েছে, বহু শিল্পীকেই সেটা শুনতে হয়েছে। ফলে ওকে কীরকমভাবে আক্রমণ করেছে এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু সেকুলার গান এটা একটা বিশেষ মাত্রা এটার সঙ্গে যোগ করেছে, এবং যেটা অত্যন্ত নিন্দনীয় বলেই আমার মনে হয়। শিল্পী কী গান করবেন সেটা তার সিদ্ধান্ত। এবার আমি যেটা ফেস করতাম সেটা সবসময় ওই শাসকের বিরুদ্ধে গান বলে, সেটা যারা শাসক দলের অনুগামী তাদের পছন্দ না হলে তারা আক্রমণ করবেন, খুব স্বাভাবিক ব্যাপার, করেওছেন। সেটা খুব তীব্র ভাষাতেই আমি তার মানে বিদ্ধ হয়েছি আর কি অতীতে। মানে আপনি বললেন যে 2010-এর আগে এই যে পরিবর্তন আপনি শিল্পী হিসেবে এবং নাগরিক হিসেবে চেয়েছিলেন, বর্তমান শাসক দলের এই যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, যেভাবে রাজনীতি হচ্ছে, তাতে কি বলবেন একজন শিল্পী হিসেবে এবং নাগরিক হিসেবে? পরিবর্তনটা কি মানে খুব খারাপভাবে পরিবর্তন হলো এই রাজ্যে? দেখো, আমি তো বলছি তোমার যে আমি অ্যাজ এ শিল্পী হিসেবে আমি বাম আমলেও আক্রান্ত হয়েছি, এই আমলেও আক্রান্ত হচ্ছি। বাম আমলের শেষের দিকে আমার সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, এই আমলে তো বন্ধ করাই হয়েছে একেবারে, দীর্ঘ 10 বছর ধরে আমি ভুগছি। কিন্তু তবু আমি বলবো, এবং আমি বামপন্থীদেরকে চাইনি, আমি এদের পরিবর্তনের পক্ষে আমি পথ হেঁটেছিলাম একটা সময়, কিন্তু তবু আমি বলবো যে আমি ভুল করেছিলাম। আমি এটা তীব্রভাবে বলবো যে আমি ভুল করেছিলাম। বাম আমল এর থেকে অনেক 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 ভালো ছিল। এই কথাটা যেন তোমার ইতে থাকে, আমি জানি না তোমার কি এডিট করে কি কাটবে কি করবে জানি না, কারণ বামপন্থীদের বিকল্প নেই, আজকের সময়েও নেই। কারণ সমস্ত দিক থেকে আমি বলছি বামপন্থীরা এদের থেকে অনেক 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 বেশি অনেক ভালো ছিল আর কি, এক কথায় বলতে গেলে অনেক ভালো ছিল। এই যে আমি এরকম একটা শাসক যে এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি করতে পারে, আমি 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 কেন, বোধহয় কেউই দেখেনি, মানে আমাদের রাজ্যে কেউ দেখেনি। একটা শাসক দল সেই বুক ফুলিয়ে দুর্নীতি করে যাচ্ছে, চুরি করে যাচ্ছে আমাদের সমস্ত ক্ষেত্রে। আমি শিক্ষা ব্যবস্থাটা, যেটা একটা জাতির মেরুদণ্ড, একটা শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিচ্ছে একটা শাসক, এবং এবং সেটা তারা বুক ফুলিয়ে করছে, কোথাও কোনো লজ্জিত হচ্ছে না তারা। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। তুমি আজকে সরকারি ব্যবস্থা দেখো না, তুমি যাও সরকারি শিক্ষা ব্যবস্থা, আমার বাচ্চা পড়ে, শিক্ষা ব্যবস্থা কী হাল, স্কুলে কোনো টিচার নেই, সমস্ত একটা ভ্যাকেন্টি পড়ে আছে। কিভাবে ব্যাপারটা তৈরি সবাই জানে ব্যাপারটা, এরা বলবে যে এইসব মামলা করে হচ্ছে। আর এই তো তোরা চুরি করছিস বলেই তো মামলা করছে, দুর্নীতি হচ্ছে বলেই তো দুর্নীতির এগেন্সটে মামলা হচ্ছে। এ তো খুব স্বাভাবিক ব্যাপার যে তুমি একটা দুর্নীতি করবে, সেটা সবাই মেনে নেবে তোমার দুর্নীতিটা, তুমি যা করবে সেটাই হবে, তুমি টাকা নিয়ে চাকরি দেবে, আর সেই টিচাররা শিক্ষা দেবে, তার এগেন্সটে কোনো মামলা হবে না। মামলা তো হবেই, মামলা দিলে তো আটকাবেই। এরা তো চায় না, কাউকে আর চাকরি দিতেই চায় না। তা আমি বলছি যে একটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে বুক ফুলিয়ে। আমাদের একটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়া মানে কি? পুরোটা জাতি ধ্বংস হয়ে যাওয়া, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়ে, একটা প্রজন্ম, তুমি ভাবো না একটা প্রজন্ম কীভাবে ধ্বংস করে, চোখের সামনে আমি দেখছি ধ্বংস হয়ে যাচ্ছে।
তখন আমার আমার কষ্ট হবে না? আমি শিল্পী হিসেবে আমি আমি সেই ইয়ে পাবো না? আমি তাদেরকে মানে আনার জন্য আমি বলেছিলাম। বাম আমলে তুমি আমাকে দেখাও, বাম আমলে নেতা মন্ত্রী ইত্যাদি, এই যে আজকে একটা পঞ্চায়েত নেতা, একজন কাউন্সিলর, তার বৈভব তুই বাম আমলে দেখাও তো। বাম আমলে মানে নিশ্চয়ই সেখানে দুর্নীতি হয়েছে, নিশ্চয়ই চুরি হয়েছে, এটা হয়নি আমি একদম বলবো না, ডেফিনেটলি হয়েছে, এবং আমি তার এগেনস্টে বলেওছি, আমার গানেই বলেছি আমি। কিন্তু তুমি আমাকে দেখাও এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নেতা মন্ত্রীদের এই রকম বৈভব তুমি দেখাও। এবং সংস্কৃতিগতভাবে এরা তো দেউলিয়া, পুরো উচ্ছন্নে গেছে, সমস্ত সবাই এক, সব শিয়ালের একরা, কেউ কোনো কথা বলবে না, কেউ কিছু না, সবাই মানে অনুপ্রাণিত, সবাই অনুপ্রাণিত। একটা 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 সমস্ত জায়গায় বিরাট একটা করে মুখ্যমন্ত্রীর ছবি, এটি কি, কেন? সমস্ত মনীষীদের পাশে একটা মুখ্যমন্ত্রীদের ছবি, সেখানে বাকি মনীষীদের এইটুকু এইটুকু, যেন যেন তিনি তাদের সমান, এইটা দেখানোর চেষ্টা, সবাই সেই চেষ্টাটা করে, কেন? তুমি একটা জিনিস ভাবো, একটা কি কি আবল তাবল বই লেখেন মুখ্যমন্ত্রী, কবিতা লেখেন, কবিতা লেখেন, এবং সেইগুলো স্কুলের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে এই বছর। হ্যাঁ, এইটা কি, কোথায় যাচ্ছি আমরা? তুমি, আমি একটা কবিতার লাইন, কি আমার হৃদয়ের গাধা তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে নারকোল দড়ি দিয়ে বাঁধা, এটি একটা কবিতার লাইন। আমার হৃদয়ের গাধা তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে নারকেল দড়ি দিয়ে বাঁধা, আমি মাই গড, এটা কি? তুমি, এবং তিনি নাকি কি একাডেমি পুরস্কার পেতে চলেছিলেন না কি করছেন, কি আমি জানি না, মানে এইসব হচ্ছে। আর আমাদের সব এই যারা সব কবিরা, তারা সব বলছেন যে হ্যাঁ তিনি নাকি মানে ওই যে কি তার সমগ্র কাব্য, মানে কি না, সমগ্র সাহিত্যে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হলো, সাহিত্য মানে তার সাহিত্য ক্ষেত্রে তার সামগ্রিক অবদানের জন্য তিনি নাকি পুরস্কৃত হচ্ছেন, মানে কি, কি অবদান, এইটা অবদান। এবং তারা কারা করছেন, যে আমাদের এই যারা সব বিখ্যাত লেখক কবি, তারা বলছেন এই চাটুকারিতা, এইরকম মানে একটা, এগুলো যে ট্র্যাশ, এগুলো কিচ্ছু না, গান লিখছেন কি লিরিক, এগুলো কিচ্ছু না, নাথিং, এগুলো ট্র্যাশ, এগুলো বলার মতো কারো সিদ্ধানা নেই, সবাই দাঁত বের করে তিনি অসাধারণ কিছু করছেন বলে এ করছে, এটা কি, মানে মোট কথা রাজা তোর কাপড় কোথায়, এটা বলার মতো মানুষ আমাদের রাজ্যে আর নেই না। এবং যারা তাকে চারপাশে ঘিরে রয়েছে সমস্ত আবকের দল, এর বাম আমলে আমি দেখিনি কখনো, কখনো দেখেছো যে এই মানে ট্র্যাশ, যেটা যেটা ট্র্যাশ, যেটা খারাপ, সাহিত্য সঙ্গীত, সেটার ক্ষেত্রে যে জিনিসটা খারাপ, সেটা তো খারাপই। মুখ্যমন্ত্রী কিছু করলেই সেটা ভালো, তিনি করছেন মানে, তিনি লিখছেন মানে সেটা ভালো, এক্সেলেন্ট, এইটা বলছিল কি, কেন? এই তো তাদের সংস্কৃতির নমুনা, সাহিত্যের নমুনা। তো এই আমলে কোথায় কোথায় গিয়ে দাঁড়াবো আমরা?